শুরু করছি ছক ভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শিক্ষক শিক্ষিকারা যারা লাঠি খেলেন পুলিশের, তাদের বিরুদ্ধে পুলিশ একেবারে ভিডিও সামনে এনে দাবি করছেন যে তাদের ওপর অর্থাৎ পুলিশের ওপর যদি হামলা হয় তাহলে পুলিশ কি ছেড়ে দেবে, অ্যাকশন নেবে না। দেখাবো আপনাদের। ওএমআরের মিরর ইমেজ সামনে আনুক এসএসসি। লাঠি খেয়েও হকের চাকরি ফেরতের দাবিতে প্রতিবাদে অনশনে শিক্ষক শিক্ষিকারা। দাবি মানবে সরকার, অপেক্ষায় চাকরিহারারা। আমাদের নজর রয়েছে সেই বৈঠকের দিকে। জঙ্গিপুরের পর আমতলা এবং মুর্শিদাবাদের ছবিও আপনাদের সামনে রাখবো। ওয়াকআপ বিক্ষোভে ফের আক্রান্ত পুলিশ। একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো, তাই নিয়ে আলোচনা চলবে। কিন্তু শুরুতেই দেখুন, শিক্ষকদের হাতেই আক্রান্ত, আত্মরক্ষায় বল প্রয়োগ, কসবা কাণ্ডে ভিডিও দেখিয়ে এমনটাই দাবি করলো পুলিশ। পুলিশের লাঠি খেয়েও চাকরি ফেরতের দাবিতে অনড় রয়েছেন চাকরিহারারা। ফের পথে নামলেন তারা। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ও এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক চাকরিহারাদের। আমাদের নজর রয়েছে সেই বৈঠকের দিকে। আশার আলো পায় কিনা চাকরিহারারা। ওএমআরের মিরর ইমেজ সামনে আনুক এসএসসি। একেবারে যোগ্য কারা অযোগ্য করা সেটা সামনে আনুক সরকার। সেই দাবিতেই এসএসসি ভবন অভিযান করেন আজকে চাকরিহারারা এবং এসএসসি ভবনের সামনে অনশনে রয়েছেন চাকরিহারারা। তাদের পাশে গিয়ে দাঁড়ালেন আরজি করের আন্দোলনকারীরা। ওয়াকফ আইন বাতিলের দাবিতে পক সার্কাস, মুর্শিদাবাদ, আমতলায় একের পর এক বিক্ষোভের ছবি। কলকাতায় জোর করে গেরুয়া পতাকা খোলার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। অমিত মালব্য সেই ভিডিও পোস্ট করেন এবং তারপর বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠন। শুরুতেই আপনাদের সামনে রাখবো এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে গো ব্যাক স্লোগান উঠল। দেখুন, কোনো অপরাধ করেনি, যোগ্যদের বাদ দিন, যোগ্যদেরকে কাজ করবেন না। অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি দিয়েছে, যারা একেবারে কেন এমন পরিস্থিতি তৈরি হলো জানাবেন আমাদের প্রতিনিধি। আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার এবং ব্রতদীপ ভট্টাচার্য। প্রথমেই সন্দীপ, জানাও। দেখো, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসেছিলেন, বিজেপি সাংসদ। আজকে এসএসসির যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত যারা যোগ্য শিক্ষক, যাদের মধ্যে অনেকে অনশন করছেন, অনেকে অবস্থানে বসে রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই বার্তা নিয়ে আমরা দেখলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এসে পৌঁছানোর পর তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি যারা চাকরি হারিয়েছেন তারা যে সাউন্ড সিস্টেম নিয়ে এসেছিলেন এখানে একটি গাড়ি, সেই গাড়িতে তিনি উঠে পড়লেন। যখন তিনি গাড়িতে উঠতে যাচ্ছেন, যখন তিনি তার বক্তব্য রাখার জন্য গাড়িতে উঠতে যাচ্ছেন, তখন এক দফায় তাকে বাধা দেওয়া হয়। আমরা দেখলাম যে কয়েকজন ব্যক্তি যারা নিজেদেরকে চাকরি প্রার্থী বলে দাবি করছেন তারা বিক্ষোভ দেখালেন এবং তাদের বক্তব্য যে এখানে তারা কোনো রকম রাজনীতির প্রবেশ ঘটতে দেবেন না। শেষমেশ অভিজিৎ গঙ্গোপাধ্যায় উঠে তিনি বক্তব্য রাখলেন এবং তিনি যখন বক্তব্য রাখছেন তখন সেই সময় হঠাৎ করেই আচমকাই গো ব্যাক স্লোগান উঠতে থাকে। সেই গো ব্যাক স্লোগানের মাঝখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এলাকা ছাড়তে হয়। এক প্রকার তার যারা নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা এক প্রকার তাকে কর্ডন অফ করে তাকে বের করে নিয়ে আসেন। বিধাননগর পুলিশও ছিল, সেই বিধাননগর পুলিশের কিছুটা সহযোগিতা আমরা দেখতে পেলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেরিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এখানেই তিনি দাঁড়িয়ে রয়েছেন যেখানে অবস্থান চলছে তার থেকে কিছুটা দূরে। অভিজিৎ বাবু, হঠাৎ করে আপনাকে ঘিরে গো ব্যাক কেন শুরু হলো? আপনি তো মঞ্চে বক্তব্য রাখছেন, স্লোগান দিয়েছেন, এটা আমি শুনিনি, এটা আপনারা বলছেন। তো আপনারা যখন বলছেন আমি মেনে নিচ্ছি যে কেউ না কেউ গো ব্যাক স্লোগান দিয়েছিল। এই আন্দোলন যেখানেই একটা গণ আন্দোলন গড়ে ওঠে সেখানেই কিছু নকশাল আছে, কিছু ছুঁড়ে ফেলে দেওয়া, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া নকশাল আছে, নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া এসইউসি আছে এবং সিপিএম আছে। তারা সেই আন্দোলনের দখলদারি নিতে চায়, যেন যে কোনো আন্দোলন করার মনোবলই তাদের। এইটা তারা করতে চায় এবং ওই যে রাজ্যি করের যে মেয়েটি, সেখানে মেয়েটির কারণে যে আন্দোলন হয়েছিল সেখানেও আমি গিয়েছিলাম, কিন্তু সেখানেও তারা ওই গো ব্যাক স্লোগান দিয়েছিল। এইখানেও সেরকম কিছু দালাল হাজির হয়েছে। আমার মনে হয় না তারা কেউ প্রকৃত শিক্ষক, তারা এখানে ওই দালালি করতে হাজির হয়েছে। তাদেরকে আমি মানবো কেন? আমি তো এখনও থাকবো, রাত্রির 12টা অবধি এখানে থাকবো। দিক তারা স্লোগান, তাদের স্লোগানে কিচ্ছু যায় আসে না, তারা কেউ নয়।
এই আন্দোলনের। মিরর ইমেজ নিয়ে এই মুহূর্তে যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে মিরর ইমেজ, যে ওএমআর শিটের মিরর ইমেজ। এটা কি রাজ্য সরকার চাইলে 2 ঘন্টার মধ্যে বের করে দেওয়া সম্ভব বলে আপনি? 2 ঘন্টার মধ্যে নির্দেশটা দেওয়া সম্ভব। সেকশন 18 অফ স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 আমি আজকে পড়ে শুনিয়েছি। সেখানে পরিষ্কার বলা আছে যে রাজ্য সরকার যে কোনো লফুল ডিরেকশন স্কুল সার্ভিস কমিশনকে দিতে পারে এবং স্কুল সার্ভিস কমিশন সেটা মানতে বাধ্য। তো আর স্কুল সার্ভিস কমিশন নিজে এই মিরর ইমেজ পাবলিশ করেনি আজ পর্যন্ত। তাহলে রাজ্য সরকারের উচিত এই ডিরেকশন দেওয়া যাতে এই মিরর ইমেজ এক্ষুনি পাবলিশ হয়, এবং যেখান থেকে আরও 2-3টে স্টেপ নিতে হবে, যেখান থেকে বোঝা যাবে যে কে যোগ্য কে অযোগ্য। এইটা বের করতে চাইছেন না রাজ্য সরকার এখনও আমার মনে হচ্ছে। তারা এই ডিরেকশনটা দিন, দেখি কতটা ট্রান্সপারেন্ট হতে চান তারা। আদৌ ট্রান্সপারেন্ট নয়, তারা এখনও ওই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। আপনি কি এই কথাগুলো বলার জন্যই আজকে এখানে এসেছিলেন? অবশ্যই এই কথা এবং অন্য যে কোনো প্রশ্ন যদি তাদের থাকে সেটা উত্তর দেওয়ার জন্য। কিন্তু ওই নকশালদের দালাল, এসইউসির দালাল, সিপিএমের দালাল, ওদের কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না। প্রশ্ন শুনলেই আমি বুঝতে পারছি যে কে কার দালালি করে প্রশ্নটা করছে। ওদের মনে রাখা উচিত যে আমি বহুদিন হাইকোর্টের প্র্যাকটিস করেছি এবং হাইকোর্টের জজ হিসেবে কাজ করেছি। ওদেরকে আমি পিঁপড়ের চেয়ে বেশি গুরুত্ব দিই না। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে মঞ্চে তিনি এসেছিলেন, যেখানে তিনি বক্তব্য রাখছিলেন, যেখানে তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন, সেই জায়গা থেকে কিছুটা সরে এসেছেন এবং এখানে তিনি রয়েছেন। তার বক্তব্য তিনি এখানে থাকবেন, তিনি জায়গা ছেড়ে যাবেন না, এমনটাই বক্তব্য। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এখানে রয়েছেন। আজকে যে ঘটনাটা ঘটলো, যে তিনি মঞ্চে যখন বক্তব্য রাখতে উঠতে চেষ্টা করছেন, তখন তাকে ঘিরে এক দফায় বিক্ষোভ হলো। বিক্ষোভের কথা বলছিলে, যে বিক্ষোভ দেখানো হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে, বিক্ষোভকারীরা কি বলছেন দেখাবো আপনাদের। লাগাতে দিচ্ছি না, দেবো না। রাজনৈতিক রং আমরা চাই না, যোগ্যদের লড়াই করছেন যে উনি রাজনীতির রং লাগাতে। উনি যেহেতু বর্তমানে বিজেপির একজন সাংসদ, আমরা সেই জায়গায় চিনি। উনি যদি নিজে ডিক্লারেশন দেন যে আমি রাজনৈতিক উদ্দেশ্যে এসেছি, তাহলে আমরা মানতে পারি। কিন্তু রাজনৈতিক ভাবে যদি কোনো বার্তা দেয়, তো সেই বার্তা আমরা গ্রহণ করবো না। আমরা রাজনীতির রং নেবো না। আমাদেরকে সমস্ত দল, সমস্ত রাজনৈতিক দল ব্যবহার করেছে, আমাদেরকে বলি করেছে। রাজনীতির ফলেই আমাদের চাকরি গেছে, সে যে পার্টি করুক। আমরা চাইছি আর কোন রাজনৈতিক রং আমাদের এখানে না লাগাতে। দয়া করে বলছি, আপনারা কেউ এই আন্দোলনকে রাজনৈতিক রং লাগাবেন না। প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজকে এসএসসি ভবনের সামনে যে অনশন মঞ্চ তৈরি হয়েছে, অনশন করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, সেখানে গিয়েছিলেন এবং তিনি বললেন যে আমি পাশে থাকতে এসেছি, সর্বতভাবে সাহায্য করতে তাদের কাছে এসেছি, সমাধান কোন পথে পাওয়া যায় সেই বার্তাই দিতে এসেছি। কিন্তু তাকে ঘিরে যে বিক্ষোভ দেখানো হলো, বিক্ষোভকারীরা বলছেন আমরা কোনো রাজনৈতিক রং লাগাতে দেব না। আমি রাজস্বীর কাছে আসবো। পাপিয়াদি, এই কসবার ডিআই অফিসে যখন ধুন্ধুমার কাণ্ড হচ্ছে, তখন একটি ছেলে যে পরবর্তীকালে মার খেলো, একজন শিক্ষক পরিচয় তার দেখা গেল, তিনি মার খেয়েছেন, আহত হয়েছেন, পুলিশের ডান্ডা খেয়েছেন। কিছুদিন আগে তার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। তারপরে আলটিমেটলি কি দেখা গেল, যে ছেলেটি মার খেয়েছে, যার ভিডিওটা তৃণমূল কংগ্রেস প্রচণ্ডভাবে শেয়ার করেছে, পেট্রোল আন জ্বালিয়ে দেব, এই বক্তব্যটা যে ভয়ঙ্করভাবে তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীরা শেয়ার করেছে। এই ছেলেটির নাম হচ্ছে প্রতাপ রায়চৌধুরী এবং তার গোটা ইতিবৃত্তান্ত খুঁজে দেখা গেল পুরো জয় বাংলা পার্টির ক্যাডার। তৃণমূলের একজন সমর্থক হোক, নেতা হোক, যাই হোক, তৃণমূল এদেরকে দিয়ে বিভিন্ন সময় ভোট করিয়েছে, যেটা প্রতিদিন বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের সময় ওখান থেকে দাঁড়িয়ে কৃষ্ণনগর থেকে বলেছি, আপনি যার নাম করছেন আমরা তার রিঅ্যাকশন এই মুহূর্তে নিতে পারবো না। আপনি নিতে পারবেন না, পরে নিয়ে নেবেন। একদম পরিষ্কার তার সমস্ত কিছু ডিটেলস আমরা বার করে অলরেডি শেয়ার করিয়ে দিয়েছি। তো এই ধরনের লোকেরা যদি সব জায়গায় ঢুকে কোনো একটা আন্দোলনকে ডাইভার্ট করতে চায়, গুলিয়ে দিতে চায়, গোটায় কসবার এসএসসির এই ঘটনাটাতে, ডিআই অফিসের ঘটনায় সেই ছেলেটির পেট্রোল আন জ্বালিয়ে দেবো কথাটা বলার পরে পুরো জিনিসটা ঘুরে গেল।
পরিচয় কি পাওয়া গেল? তৃণমূলের একজন সেখানে মোল ঢুকে সেটাকে নষ্ট করার চেষ্টা করেছিল। এখানেও তেমনি কিছু কিছু লোক আছে, কারণ এটা মমতা ব্যানার্জির স্টাইল অফ পলিটিক্স, সমস্ত জায়গায় কিছু না কিছু ঢুকিয়ে দাও। এই অতিবাম প্রতিবাম যারা আছে, অতিবাম, এসইউসিআই, এরা যারা আছে, এরা দেখবেন সব এরা পরবর্তীকালে গিয়ে তৃণমূলের নেতা হয়ে যায়। একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, 2009-তেও আছে। দালালও বলেছেন যারা এই মিছিলে ছিল এবং অবস্থানে ছিল, সেই কথাই বললেন অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, আমি মধুজার কাছে আসবো। না, এই কথাটা আজকে রাজশ্রী যা বলার বললো বটে, কিন্তু আমার খুব পরিষ্কার কথা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলিকে আজকে এই কথা শুনতে হলো কেন। একটা জিনিস একটু মনে করে দেখবেন, যেদিন এই রায়টা বেরোলো 26,000 লোকের চাকরি গেল যেদিন, সেই দিন দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং তারপর দাঁড়িয়ে অভিজিৎ গাঙ্গুলি দুজনেই বললেন 26-এ ক্ষমতা এলে আমরা যোগ্যদের হাতে আমরা চাকরি ফিরিয়ে দেব। এবং এই কথাটা যে আসলে একটা রাজনৈতিক ধাপ্পা, এছাড়া যে আর অন্য কিছুই নয়। যদি জানাই থাকে যোগ্য কারা, তাহলে 26 অবধি অপেক্ষা করতে হবে কেন? তাহলে এখনই কোর্টের কাছে সে প্রমাণ আপনারা দাখিল করুন। এই কথা চাকরি প্রার্থীরা বুঝতে পেরেছেন বলেই অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য ঘিরে ওনারা ওই মন্তব্যটা করেছেন যে উনি যদি পাশে থাকতে চান ঠিক আছে, কিন্তু রাজনৈতিক বার্তা নিয়ে এলে পরে আমরা ওনাকে অপোজ করব। এই কথাটাই আমার বলার। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি আজও বলছেন যে সৎভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে যারা, তাদের আলাদা করা আজও সম্ভব, এবং যদি সরকার চায় 2 ঘন্টার মধ্যে নির্দেশ দিতে পারে এসএসসি কে, এবং এসএসসি সামনে আনতে পারে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবে বিষয়। সেটা তো প্রথম থেকেই আমরা বুঝতে পারছি যে সরকারের একটা সদিচ্ছার অভাব আছে। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রিক্রুটমেন্টে একটা সাংঘাতিক স্ক্যাম চলছে। একটা মানে আন্দোলনে ওই ঘটনাটার পার্টটা আপনি বাদ দিন, যে আন্দোলন গোটা জায়গাটা জুড়ে চলছে। এবং রবীন্দ্রনাথ বাবু কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তার এজলাসেই তো নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস হয়েছিল, ধরা পড়েছিল, প্রথম পর্দা ধরা পড়েছিল তার এবং যেভাবে উনি চেষ্টা করেছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত, যে মুহূর্তের মধ্যে একদিনের মধ্যে এসএসসি দপ্তরে পাঠিয়ে দেওয়া, এটা তো একটা পার্ট। আপনি পরপর দেখে যান, এখন 32,000 আরও প্রাইমারি টিচার্স আছে, 313 জিটিএ হল্ট করে দেওয়া হয়েছে, 1,700 সামথিং মাদ্রাসা বোর্ডের আছে। তো এই যে যেখানে এই রাজ্য সরকার হাত দিয়েছে বা রাজ্য সরকারের অধীনস্থ কোর্ট আনকোর্ট স্বশাসিত সংস্থা হাত দিয়েছে, তারা শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্টকে, এবং ছেলেমেয়েগুলোকে আজকে রাস্তায় বসে তারাও দিশেহারা। তারা কাকে যে ধরবে, দেখুন চাকরি চলে গেলে তখন মনে হয় যে এও করতে পারে ও করতে পারে, আমি কাউকে চটাবো না। এখন এদের এই অবস্থা, এখন এরা চাইছে কোনো না কোনোভাবে উপায় নেই। এই যে আপনি বলছেন যে শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসেছে, আমার একটা ইচ্ছা থাকলো যে আমি চাইছি এটার সমাধান বেরোক, কিন্তু সমাধান উনি যদি বের করতেও চান, উপর থেকে বের করতে দেবে? যোগ্য অযোগ্যকে আলাদা করবার যদি চেষ্টা, তাহলে ওএমআর শিটটা বের করতে হবে। ওএমআর শিটগুলো পাল্টে দেওয়া হয়েছে, ওখান থেকে যখন এখানে চলেছে সেটাকে তো বের করতে হবে। যারা সাদা খাতা জমা দিয়ে এসছে সেগুলোকে বের করতে হবে। এই যে এই প্রচেষ্টা তো আগেই হয়েছিল, তা সত্ত্বেও 9,000 ছেলেমেয়েকে যদি, বা কিছু কম 8,000, 5,000 ছেলেমেয়েকে যদি ধরে নিয়ে এই যোগ্যটাকে পরিষ্কার করে এসএসসি বলে তো হ্যাঁ এরা হচ্ছে অযোগ্য, এদের কোনো যোগ্যতা নেই, তাহলে আজকে এই 26,000-এর অবস্থা হতো, মানে অন্তত 21,000-এর অবস্থা হতো না। যে সরকার চাইছে না এই যোগ্য অযোগ্যের তালিকা সামনে আনতে। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে, এবং যারা মার খেলেন, লাঠি খেলেন পুলিশের, তাদেরকে কাঠগড়ায় তুলে পুলিশ আজকে বলল যে তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা, এবং সেই জন্য তারা আক্রমণ করতে বাধ্য হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন তার এজলাসে বসেই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন বিজেপি সাংসদ। আজকে তাকে গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হলো চাকরিহারাদের পাশে দাঁড়াতে গিয়ে এসএসসি ভবনের সামনে। আমি এখানেই সমীরদার কাছে আসবো। সমীরদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন তিনি এখনো মনে করেন সরকার চাইলে মাত্র 2 ঘন্টা লাগবে, এসএসসি কে নির্দেশ যদি সরকার দেয়, এসএসসি তাহলে ওএমআর বার করে দেবে, যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব। অভিজিৎ বাবু নিজেই এসএসসির আইনজীবী ছিলেন, উনি জানেন, উনি বলতেই পারেন। কিন্তু যখন একজন বিজেপির পদ্মফুলের মাঝখানে দাঁড়িয়ে সাংসদ হয়েছেন, ওনার মধ্যে রাজনীতিটাই হচ্ছে আসল। উনি চান না এই রাজ্যের মানুষদের, এই রাজ্যের এই সরকারের যে মানবিক মুখ, সেইটাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। মানে মুখ্যমন্ত্রী মুহূর্তে মুখ্যমন্ত্রী আইনজীবী, দেখুন আইনে যে ঘটনাটা এসছে, মুখ্যমন্ত্রী তো একমাত্র যে প্রথম
সবার কাছে মানে একটু বলুন, দাঁড়িয়েছে। হ্যাঁ, সমীরদা একটু বলুন। স্বাভাবিকভাবে আজকে অভিজিৎ বাবু যদি বাংলার মানুষ হয়ে থাকেন, যদি আমাদের মানে বাংলারই লোক হন, তাহলে স্বাভাবিকভাবে একজন আইনজীবী হিসাবে তার যেটা করার কথা সেটা না করে বরঞ্চ বেশি করে রাজনীতিটা করছেন, এইটাই আমার বক্তব্য। কেন আপনার মনে হচ্ছে? হচ্ছে মানে প্রথম থেকেই তো দেখছি, তাই মনে হচ্ছে। না, তিনি তো বৈঠক করতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। তিনি তো বলছেন যোগ্য অযোগ্য এখন আলাদা করা সম্ভব যদি সরকারের সদিচ্ছা থাকে। উনি যখন আইনজীবী ছিলেন, উনি যখন বিচারপতি বিচারপতি ছিলেন, তখন তো উনি এটা করতে পারতেন, উনি এগিয়ে আসতে পারতেন। আজকে কোথাও মনে হচ্ছে তিনি তো মন্ত্রীকে দিয়েছিলেন এবং তিনি প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। আমরা ফিরবো এই নিয়ে আলোচনা, একটা বিরতির সময় হচ্ছে, সঙ্গে থাকবেন।